একাত্তরে মানবতা বিরোধী অপরাধ মামলায় বাগেরহাটের সিরাজ মাস্টার ও খান আকরামের মামলার রায় আজ। গণহত্যা ও লুণ্ঠন সহ 7টি অভিযোগ। গেল অর্থবছর থেকেই বাড়ছে দেশের বাণিজ্য ঘাটতি। ইউরোর পতনকে দায়ী করছে বাংলাদেশ ব্যাংক। রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলছেন অর্থনীতিবিদরা। প্রতি বছর কোটি কোটি টাকা লোকসানে গাইবান্ধার রংপুর সুগার মিল। শ্রমিক কর্মচারীরা বিপাকে, বিকল্প পথ খোঁজার দাবি শ্রমিক নেতাদের। এবং মেঘনার গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে ভোলার প্রাচীন জনপদ রামদাসপুর। হাজার হাজার মানুষের আশ্রয়, রাস্তা ও বেড়িবাঁধে বরাদ্দ পেলে ব্যবস্থার কথা বলেছে পানি উন্নয়ন বোর্ড। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব দেশের ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সৈয়দ নুরুল ইসলাম। জনাব নুরুল ইসলাম, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে আলোচনায় যাওয়ার আগে জাতীয় কিছু খবর জেনে আসছি। ধন্যবাদ। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজুল মাস্টার ও খান আকরাম হোসেনের মামলার রায় আজ। মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে হত্যা, গণহত্যা ও লুণ্ঠন সহ 7টি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করবেন। উভয় পক্ষের শুনানি শেষে গত 23 জুন মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছিল ট্রাইব্যুনাল। এই 2 আসামির সঙ্গে আব্দুল লতিফ তালুকদার নামে আরেকজনের বিচার চলে, কিন্তু বার্ধক্যজনিত কারণে মৃত্যুর ফলে গত 5 আগস্ট তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়। গত বছর 5 নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই 3 আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু করে ট্রাইব্যুনাল। গেল কয়েক মাসে বৈদেশিক বাণিজ্যে ঘাটতির পরিমাণ উল্লেখ করার মতো বেড়েছে। বিশেষ করে গেল অর্থ বছরের শেষ 6 মাসে বাণিজ্য ঘাটতি ক্রমান্বয়ে বেড়েই চলেছে। কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংক দায়ী করছে আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দরপতনকে। তবে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, গেল বছরের রাজনৈতিক অস্থিরতায় পণ্য রপ্তানিতে যে ক্ষতি হয়েছে তারই প্রভাব দৃশ্যমান হচ্ছে চলতি সময়ে। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে আগামী কয়েক মাসের পর এই ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও মনে করেন তারা। সাজিদ রাজুর রিপোর্ট। দেশের তৈরি পণ্যের সবচেয়ে বড় বাজার ইউরোপ। তবে যুক্তরাষ্ট্র সহ এশিয়ার দেশ ভারত ও চীনেও রয়েছে বাংলাদেশি পণ্যের ভোক্তা। আবার দেশের চাহিদা মেটাতে বেশ কয়েকটি দেশ থেকে পণ্য আমদানিও করা হয়। তবে রপ্তানি আয়ের চেয়ে আমদানি ব্যয় বেশি হওয়ায় দেশে দীর্ঘদিন ধরে চলছে বাণিজ্য ঘাটতি। বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক সময়ে এই ঘাটতি উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। 2013-14 অর্থ বছরের প্রথম 6 মাসে পণ্য বাণিজ্যে ঘাটতি ছিল যেখানে প্রায় $250 কোটি, সেখানে 2014-15 অর্থ বছরের একই সময়ে ঘাটতির পরিমাণ দাঁড়ায় প্রায় $550 কোটি। অর্থাৎ গেল অর্থ বছরের প্রথমার্ধে শতকরা হিসেবে ঘাটতি বেড়েছে 118%। আর অর্থ বছরের শেষে গিয়ে এই ঘাটতির পরিমাণ দাঁড়ায় প্রায় $1400 কোটি। বাংলাদেশ ব্যাংক বলছে, মোট রপ্তানির পরিমাণ কমেনি, বরং ইউরোপের সাম্প্রতিক মন্দায় ডলারের বিপরীতে ইউরোর মান কমে যাওয়ায় টাকার অঙ্কে তা কম দেখা যাচ্ছে। এক্সপোর্টের একটা বড় অংশ ইউরোপে যায়। ইউরোর যে ভ্যালু সেটা ইন টার্মস অফ ডলার সেটা কিন্তু অনেক ডেপ্রিসিয়েট করেছে। এক্সপোর্ট আগের তুলনায় খুব বেশি না কমলেও কিন্তু যখন মূল্য হিসাব করি সে মূল্য কিন্তু তুলনামূলকভাবে ইন টার্মস অফ ডলার কমে যায়। অর্থনৈতিক বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, গেল অর্থ বছরের শেষ দিকে রাজনৈতিক অস্থিরতার প্রভাবে রপ্তানি বাণিজ্যে যে ক্ষতি হয়েছে তারই প্রভাব পড়তে শুরু করেছে। পরিস্থিতি স্থিতিশীল থাকলে শিগগিরই এ চিত্র পাল্টে যাবে বলেও মনে করছেন তারা। বৃহত্তম খাত যেটা হচ্ছে পোশাক রপ্তানি খাত, তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের যে সময়টাতে অর্ডার প্লেস করতে হয় ওই সময়টাতে একটা অস্থিতিশীলতা বা অনিশ্চয়তা ছিল। ফলে তাদের ভাষ্য মতেই যে অনেক অর্ডার কিন্তু ডিসপ্লেস হয়ে গেছে, অন্য দেশে চলে গেছে এবং সেগুলো
সেগুলোর রিফ্লেকশন কামিং ডেজে আসবে এই বছর এবং এই বছর শেষের দিকে। 3টা মাস যে পুরোপুরি দেশে যে একটা রাজনৈতিক অস্থিরতা চলেছে, ওই সময় যে সমস্ত অর্ডার আমাদের এখানে ছিল, যে অর্ডারগুলো আস্তে আস্তে কার্যকরী হতে এই বছর এসে সেই অনেক অর্ডার বিদেশে তারা উইথড্র করে নিয়ে গেছে। একই সঙ্গে চীন ও ভারতের সঙ্গে যে বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি তা কমিয়ে আনতে সেসব দেশের ব্যবসায়ীদের আরো বিনিয়োগে উৎসাহিত করতে সরকারি পদক্ষেপ জরুরি বলেও মত তাদের। কথা ছিল সেই ইন্ডাস্ট্রি। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা বাণিজ্য ঘাটতি সংক্রান্ত রিপোর্টটি দেখলাম। এবারে এ বিষয়ে আলোচনা করতে চলে যাচ্ছি বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সৈয়দ নুরুল ইসলামের সঙ্গে। নুরুল ভাই, রিপোর্টটা আমরা দেখলাম, রিপোর্টে উঠে এসেছে যে বাণিজ্য ঘাটতি কিছুটা ক্রমবর্ধমান রয়েছে। আমাদের মতো দেশের যে অর্থনৈতিক কাঠামো, সেখানে বাণিজ্য ঘাটতিটাকেই কিভাবে দেখেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ। আসলে বাংলাদেশ ঐতিহাসিকভাবে বাণিজ্য ঘাটতির দেশ। আমাদের মতো উদীয়মান অর্থনীতিতে নর্মালি বাণিজ্য ঘাটতিটা দৃশ্যমান থাকে সবসময়, কারণ আমরা বেসিক্যালি আমাদের দেশটাই ছিল এখনো আছে, সেটা হচ্ছে ইম্পোর্ট বেসড কান্ট্রি। সেটার কারণে আমাদের বাণিজ্য ঘাটতি গত 40 বছর ইতিহাস দেখলে কিন্তু আমরা খুব বেশি সারপ্লাসে কখনো যেতে পারিনি। গত নভেম্বর পর্যন্ত কিন্তু আমাদের বাণিজ্য ঘাটতির পরিমাণ সারপ্লাস ছিল 1.1 বিলিয়ন মতো সারপ্লাস ছিল। তার মূল কারণটাই ছিল, অনেক আলোচনায় উঠে আসে না, সেটা হচ্ছে গত বছর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আমাদের ডোমেস্টিক ডিমান্ড কমে গেছিল, আমাদের ডোমেস্টিক কনজাম্পশন কমে গেছিল, যে কারণে কনজিউম প্রোডাক্টসগুলোর ইম্পোর্ট কম ছিল। ইনভেস্টমেন্ট বলতে গেলে হয় না, যে কারণে মেশিনারি খাতে ইম্পোর্ট কম ছিল, এবং মেশিনারি খাতে ইম্পোর্ট যখন কমে যায়, ইনভেস্টমেন্ট যখন কমে যায়, তখন যে প্রসেস ইন্ডাস্ট্রির যে র মেটেরিয়াল সেটার ইম্পোর্ট কমে গেছিল। সব কারণে আমাদের ইম্পোর্ট ডেফিসিট মাইনাস ছিল প্রচুর, যে কারণে আমাদের গত বছর যে বাণিজ্য ঘাটতির পরিমাণটা দৃশ্যমান ছিল না। এক্সপোর্ট কিন্তু আমরা খুব খারাপ করি নাই। অনেকে বলছে এক্সপোর্ট কমেছে, আসলে এক্সপোর্ট কমে না। আপনি দেখেন আমাদের এক্সপোর্ট গ্রোথ 7%, $10 বিলিয়ন উপর 7% আর $25 বিলিয়ন উপর 7%, টু ডিফারেন্ট সিনারিও। আমি মনে করি যে এক্সপোর্টের অবস্থা আমাদের হতাশাজনক। আমাদের এই বছরে গত 7 মাসে আমাদের বাণিজ্য ঘাটতির দৃশ্যমান হওয়ার মূল কারণটাই হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতার কারণে গ্লোবাল মার্কেটে বিজনেস মুভ করার কারণে আমাদের ইনভেস্টমেন্ট বেড়েছে, এবং প্রায় 30% কিন্তু আমাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্টে আমরা ইম্পোর্ট বেড়েছে। কনজিউমার গুডসের মধ্যে চাল টাল সবকিছু মিলে ডোমেস্টিক ডিমান্ড ক্রিয়েট হওয়াতে কনজিউমার গুডসের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের আমদানি অনেক বেড়েছে। টাইমে আপনার একটা স্থিতিশীলতা আসছে এবং আমদানি বেড়েছে। দ্যাট মিনস ডোমেস্টিক মার্কেট ইজ স্টার্টেড মুভমেন্ট, যে কারণে আমাদের আমদানি বেড়েছে। আমদানির সাথে পাল্লা দিয়ে আমাদের হয়তো রপ্তানি বাড়েনি, এবং সেটার জন্য যে আমাদের ডেফিসিট যেটা হয়েছে অ্যারাউন্ড $5.5 বিলিয়ন, যেটাকে আমি কিন্তু এখনো সহনীয় পর্যায়ে বলি, কারণ বাংলাদেশের রিজার্ভ কিন্তু এখন প্রায় $25 বিলিয়ন প্লাস। $25 বিলিয়ন প্লাস অর্থনীতিতে $5 বিলিয়ন এর বাণিজ্য ঘাট থেকে কখনো করে সংখ্যার পর্যায়ে গেছে বলে আমি মনে করি না, কারণ এই যে ইম্পোর্ট র মেটেরিয়ালস এবং ইম্পোর্টেড মেশিন ডিসেম্বর থেকে আমাদের ডিসেম্বর নভেম্বর পর্যন্ত 1 বিলিয়ন, জুলাই থেকে ডিসেম্বর, গত বছরের জুলাই থেকে। এখন মনে করেন আমাদের যে ডেফিসিটটা, সেটা মূল কারণটাই হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বেড়েছে, অর্থাৎ ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট বেড়েছে, র মেটেরিয়ালস ইম্পোর্ট বেড়েছে। তার আউটপুটটা পাবেন কিন্তু এই বছরের শেষে, এবং এই বছরের শেষে আমি কিছুটা হলেও নিশ্চিত যে আমাদের এই ডেফিসিটটা কমে যাবে। হ্যাঁ, বাংলাদেশ কিন্তু ঐতিহাসিকভাবে কিন্তু ট্রেড ডেফিসিট কান্ট্রি। আপনি যখন ব্যালেন্স অফ পেমেন্টের কথা বলেন, ব্যালেন্স অফ পেমেন্টে কিন্তু আমাদের কিন্তু আবার $15 বিলিয়ন এর একটা রেমিটেন্স আছে, এবং এফডিএ আছে। সবকিছু মিলে কিন্তু ব্যালেন্স অফ পেমেন্ট আমরা সহনীয় জায়গায় রেমিটেন্স সহ চিন্তা করলে, আমরা যখন ব্যালেন্স অফ পেমেন্ট ট্রেডটাকে চিন্তা আমরা কিন্তু এটা দুটো বিষয় আলোচনা করি। আমাদের কিন্তু ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে আলাপ করছি নাকি আমাদের ট্রেড ব্যালেন্স নিয়ে আলোচনা করি? আমরা কিন্তু যদি ট্রেড ব্যালেন্স নিয়ে আলোচনা করি, আমরা কিন্তু এখন ডেফিসিটে আছি, কারণ আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে হিসাব, সেই হিসাবে আমরা প্রায় অনেক বড় ব্যবধান রয়েছে, $5 বিলিয়ন প্লাস আমাদের ডেফিসিট আছে। আমি যে কথা বলছিলাম, টোটাল অর্থ বছরে এক অর্থ বছরে দেখা যাচ্ছে যে 14 বিলিয়নের মতো গত ছিল, কারণ ট্রেড ডেফিসিট। কারণ হয় কি যে আমরা ইম্পোর্ট বেসড কান্ট্রি, যত কথাই বলি না কেন আমাদের পেট্রোলিয়াম ইম্পোর্ট করতে হয়, আমাদের কনজিউমার গুডস, এবং আমরা যে ধরনের পণ্য এক্সপোর্ট করে থাকি সেগুলোও ইম্পোর্ট বেসড তো সবকিছু মিলে আমাদের অবস্থা হতাশাজনক নয়। আমাদের অর্থনীতি আগাচ্ছে যদি রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে। যেমন ইউরোর দরপতনকে আমি খুব বেশি ইয়ে করি না, গ্লোবাল ভিলেজে এই ধরনের সিগনিফিক্যান্ট চেঞ্জগুলো আপনাকে ফেস করে সামনে যেতে হবে। আমাদের কিন্তু মূল শক্তির জায়গা সেটা হচ্ছে যে রাজনৈতিক স্থিতিশীলতা। গত বেশ কয়েকটি অর্থ বছরের যে পিক টাইম যেটাকে বলা হয়েছে, নভেম্বর টু মার্চের মধ্যে যে সময়, এই সময়টাকে আমরা বলি বিজনেসের জন্য গুড টাইম। এই সময়টা আমাদের রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের অর্থনীতির বড় ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষতিগুলোর দৃশ্যমান হচ্ছে এখন, এবং আমরা যদি এই বছর সেই সময়টাই যদি অর্থনীতি থেকে, আমরা যদি রাজনীতিকে যদি স্থিতিশীল রাখতে পারি, যেমন এই শুরু হলো এই মাস থেকে আগামী মার্চ এপ্রিল পর্যন্ত, তাহলে আমি শিওর যে আমাদের এই ঘাটতিটা কমে যাবে। ঘাটতিটা কিন্তু
জিরো করা খুব টাফ, কারণ আমাদের আমাদের মতো দেশের জন্য আমাদের আর কি। উদীয়মান দেশের 16 কোটি মানুষের জন্য পেট্রোলিয়াম ইম্পোর্ট করতে হয়, কনজিউমার গুডস ইম্পোর্ট করতে হয়, তার সাথে পাল্লা দিয়ে যে আমাদের যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন সেটা হয় নাই, এবং সেটা হয় নাই বলে যে হবে না তা তো আমি বিশ্বাস করি না। যে দৃশ্যমান মুভমেন্টগুলো হচ্ছে, বিদ্যুতের উৎপাদন বেড়েছে। আপনি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা বলছিলেন, আমি হয়তো একটু পরেই আসতাম, আপনি যেহেতু বলে ফেলেছেন আমি একটু কথা বলতে চাই। এই যে আমরা কিছু প্রায়োরিটি সেক্টর সেট করেছে, আমি জানতে পেরেছি যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইপিবি চেষ্টা করছে বিভিন্নভাবে ট্যুর করে, ক্যাম্পেইন করে এক্সপোর্টের জন্য নতুন বাজার তৈরি করা, নতুন বাজার খুঁজে বের করা এবং সাথে সাথে নতুন পণ্য এক্সপোর্ট বাস্কেটে নিয়ে আসা। তো সেই জায়গায় যদি গত কয়েক বছরের যে মূল্যায়ন যদি করেন, সেক্ষেত্রে কতটুকু সফল তারা? একেবারে সফল নাও বলবো না। আমরা বেশ আগে যেমন মনে করেন আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, মার্কেট ডাইভার্সিফিকেশনের কথা যদি বলি, সেখানে কিন্তু আমরা আগে আমাদের পুরো গার্মেন্ট সেক্টর অর্থাৎ পুরো এক্সপোর্টটা কিন্তু আমেরিকা এবং ইউরোপ বেস ছিল। আমরা কিন্তু নতুন অনেক বাজার অ্যাক্সেস করেছি। জাপান ইজ ডুইং গুড, ইভেন ইন্ডিয়াতে আমাদের পণ্য যাচ্ছে, চায়নাতে আমরা গার্মেন্টস এক্সপোর্ট করা শুরু করেছি, সাউথ আফ্রিকান কান্ট্রি, রাশিয়াতে যাচ্ছে, ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যাবেন, ইউ উইল বি সারপ্রাইজ টু নো যে বাংলাদেশ থেকে সুইং থ্রেড এখন এক্সপোর্ট হয় টার্কি এবং ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। অর্থাৎ আমরা শুরু করেছি, সেই শুরুটা কিন্তু হয়তো এখনো দৃশ্যমান না, বাট আমরা কিন্তু শুরু করেছি, এবং আগামী 2-4-5 বছরের মধ্যে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন কিন্তু দৃশ্যমান হবে। এবং আমি কিন্তু শঙ্কিত না, আমি শঙ্কিত একটা মাত্র কারণ, সেটা হচ্ছে রাজনীতিবিদরাই রাষ্ট্র চালাবেন, এবং রাজনীতিবিদরা যদি আমাদেরকে নিশ্চয়তা দিতে পারেন আগামী 5 বছর বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে, তাহলে বাংলাদেশের যে অর্থনীতির যে সংখ্যা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, একটা আস্থার পরিবেশ চাই বিনিয়োগকারীরা। কারণ দেখেন আপনি যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, ততক্ষণ ডোমেস্টিক ইনভেস্টমেন্ট এনকারেজ হবে না। ডোমেস্টিক ইনভেস্টমেন্ট এনকারেজ না হলে ফরেন ইনভেস্টমেন্ট এনকারেজ হবে না। যে দেশে ফরেন ইনভেস্টমেন্ট এনকারেজ হয় না, সে দেশ খুব বেশি দূরে নিয়ে যাওয়া খুব সম্ভব নয়। তাই আমাদেরকে কিন্তু ডোমেস্টিক ইনভেস্টমেন্টের পাশাপাশি ফরেন ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগের কথাটা বললেন, বিদেশি বিনিয়োগের প্রবৃদ্ধি গত বছরে কারণ আপনি দেখেন আমাদের ন্যাচারালি আমরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল লিমিটেশনের মধ্যে আগাচ্ছি, তার উপর আমাদের রাজনৈতিক অস্থিরতা, এবং দুটা মিলেই এটা তো আছেই। আমাদের অনেক দিনের সমস্যা, এই সমস্যা নিয়ে আগাচ্ছি যে আমাদের বিদেশি বিনিয়োগ যে আসছে না, তার মূল কারণ সেই জায়গায় আমি বলতে চাচ্ছি যে আমাদের রাজনীতিবিদ বলতে যারা সরকার চালায়, যারা নীতি নির্ধারক রয়েছে, তাদের দূরদর্শিতা কেমন দেখছেন? আমি তাদের দূরদর্শিতা নিয়ে প্রশ্ন করব না, কারণ একেবারে তারা যে তাদের দূরদর্শী না, তাহলে কিন্তু দেশ এভাবে এগোত না। হ্যাঁ, আরো বেশি, অনেক বেশি বিজনেস ফ্রেন্ডলি পলিটিক্স করতে হবে। আমাদের রাজনীতিবিদরা টু মাচ কনসেন্ট্রেট অন দ্য পলিটিক্স। আমি মনে করি গ্লোবাল ইকোনমিতে, এখন গ্লোবাল ভিলেজে বা বিশ্বায়নের যুগে অর্থনীতি এবং রাজনীতি এখন একসাথে কাজ করে। শুধু অর্থনীতি নিয়ে ভাবলে যেমন হবে না, শুধু রাজনীতি নিয়ে ভাবলে হবে না। আমাদের উই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য পলিটিক্যাল ইকোনমি। এই পলিটিক্যাল ইকোনমি নিয়ে যতক্ষণ না পর্যন্ত আমাদের রাজনীতিবিদরা ভালোভাবে ভাববেন না, ততক্ষণ এই সমস্যার সমাধান হবে না। মানে অর্থনৈতিক রাজনীতিতে আমি যেটাকে বলছি পলিটিক্যাল ইকোনমি, এটা নিয়ে ভাবতে হবে অনেক বেশি। সেই ক্ষেত্রে তো আমার একটা প্রশ্ন থেকেই যায় যে এখনকার যারা পলিটিক্সে, যারা রাজনীতিতে জড়িত বাংলাদেশে বিশেষ করে, তারা বেশিরভাগই ব্যবসায়ী। না, এই জায়গায় ব্যবসায়ী বললে ভুল হবে, কারণ সিদ্ধান্ত নেওয়ার জায়গায় কিন্তু এখনো ব্যবসায়ীরা যেতে পারে নাই। আপনি ব্যবসায়ীরা কিন্তু এখনো সেকেন্ড টায়ারে আছে পলিটিক্সে, এবং সেটাই স্বাভাবিক থাকা উচিত। আমি মনে করি যে রিসেন্ট যে ডেভেলপমেন্টগুলো আপনি দেখেন, সরকারি দল এবং বিরোধী দলের যে গত 2-4-5 মাসের যে মুভমেন্টগুলো, সেখানে কিন্তু অনেক দৃশ্যমান মেধার পরিচয় দিচ্ছেন। এখন ওনারা অনুধাবন করেছেন, স্পেশালি বিরোধী দল অনুধাবন করেছেন যে গত 2-4 বছর ওনারা যে ধ্বংসাত্মক রাজনীতি করেছেন, সেটাতে অর্থনীতি যে ক্ষতিটা হয়েছে, জনগণ সেটাতে রিভোল্ট করছেন, কারণ ওনাদের কথা এখন মানুষ নামছে না। তার অর্থ হচ্ছে পিপল আর এফেক্টেড বাই দেয়ার পলিটিক্স। এখন ওনারা কিন্তু গোয়িং ব্যাক টু দ্য রিয়েল সেন্সে ফিরে যাচ্ছেন, এবং ওনারা সেখানে অর্থনীতিটাকে কনসিডারেশনে আছেন। সেই জন্য আমি মনে করি বাংলাদেশের রাজনীতিবিদরা যে অর্থনীতি নিয়ে ভাবেন না বললে, বাংলাদেশের রাজনীতিবিদরা অর্থনীতি নিয়ে ভাবেন না বললে ভুল হবে, কারণ আমাদের এই যে উত্তরণের জায়গাটাই কিন্তু রাজনীতিবিদরা তৈরি করেছে। নুরুল ভাই, বিরতিতে যাওয়ার আগে আপনি বলেছিলেন, বিশেষ করে আপনার আলোচনায় এসেছে, আপনার মতামত পর্যবেক্ষণে এসেছে যে একটা স্থিতিশীল, আস্থাপূর্ণ একটা রাজনৈতিক পরিবেশ দেশের জন্য, অর্থনীতিতে বুস্ট আপের জন্য প্রয়োজন বাংলাদেশের এই যে অবস্থা বর্তমানে রয়েছে। সেই সব জায়গায় যদি আমি বলতে চাই যে মার্কেট যে দরকার, আমাদের নতুন নতুন মার্কেট, সেই জায়গায় এখন পর্যন্ত অ্যাচিভমেন্টের জন্য কি এই যে ব্যবসায়ীরা সহউদ্যোগী কতটুকু? হ্যাঁ, ব্যবসায়ীদের উদ্যোগ তো অবশ্যই আছে, কারণ আপনি দেখেন আমাদের মতো আমলাতান্ত্রিক রাজনীতিতে সরকার এই ধরনের কাজে খুব বেশি দৃশ্যমান ভূমিকা রাখতে পারে না।
একদম রাখ না বললে ভুল হবে, কিন্তু যেসব ইমপ্রুভমেন্টগুলো দৃশ্যমান সেগুলো কিন্তু মূলত ব্যবসায়ীদের কারণে। সেখানে সরকার অবশ্যই অবশ্যই সাপোর্টিভ আছেন ডেফিনেটলি, বাট মূল ড্রাইভিং ফোর্সে কিন্তু বিজনেসম্যান, এবং বিজনেসম্যানদের আমরা ইন্ডিভিজুয়ালি মুভ করছি, আমাদের কমিউনিটি নিয়ে মুভ করছি, যেমন আমাদের এফবিসিএ মুভ করছে, চেম্বারগুলো মুভ করছে, বিজেএমই মুভ করছে, বিটিএমই মুভ করছে, আবার ইন্ডিভিজুয়াল সেলস এফোর্টগুলো আমরা দিচ্ছি। আমি যেমন বলি যে আমার হাত তো আমার চোখ তো প্রসারিত সারা পৃথিবীতে, সেখানে ইন্ডিভিজুয়াল যে মুভমেন্টগুলো, ইন্ডিভিজুয়াল এফোর্টসগুলো এবং আমাদের সমষ্টিক এফোর্টসগুলোর কারণে আমাদের কিন্তু মার্কেট ডাইভার্সিফিকেশন কিন্তু আপনি দৃশ্যমান। বিভিন্ন ব্যবসায়ী ফোরামের কথা যেহেতু নিয়ে এসেছেন, আমি বলতে চাই যে এক দশক আগে এই ফোরামগুলো যে ধরনের বলিষ্ঠ ভূমিকা পালন করতো, এখন কি সেটা পারছে নাকি রাজনীতিকরণ হয়েছে? এই বিষয়টা নিয়ে আসলে আলোচনার অবকাশ রাখে। আপনি যদি বলেন যে আমরা লিডারশিপ ক্রিয়েট করতে খুব বেশি পেরেছি বলে মনে হয় না, কারণ আসলে আমরা থেকে মঙ্গল গ্রহ থেকে আসিনি, আমরা সবাই এখানে থাকি। আমাদের এখানে রাজনীতি নিয়ে আমরা এত বেশি ভাবি না কেন, ভাবি যে আমাদের এখানে গ্রাম থেকে শুরু করে মতিঝিলের পাড়া পর্যন্ত রাজনীতির প্রভাব থাকে। মতিঝিল পাড়া বলতে আমি এফবিসিএকে বলি, এখানে রাজনীতির ঊর্ধ্বে আমরা উঠতে পারছি না। সাম্প্রতিক বিজনেস ফোরামগুলোর দিকে দেখেন, সেখানে কিন্তু নেতা নির্বাচন প্রক্রিয়ায় কিন্তু ইনডাইরেক্টলি রাজনীতি ভূমিকা ছিল। রাজনীতিবিদরা না চাইলেও আমরা রাজনীতিবিদদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে আমরা আমাদের জায়গা তৈরি করার চেষ্টা করেছি। আমি শুনতে খারাপ লাগলেও কথাটা বলি, আজকালকার ট্রেড বডিগুলোতে নেতৃত্ব নির্বাচনের জন্য স্বচ্ছ প্রক্রিয়াগুলো অভাব। যেমন রিসেন্টলি আপনি যদি দেখেন যে এটা তাদের বিজনেস মুভমেন্টের জন্য অনেকটা হয়তো নেতিবাচক ভূমিকা পালন করছে। এখানে আমাদের লিমিটেশনটা আছে, কারণ সাকসেসফুল ব্যবসায়ী যখন ব্যবসায়িক নেতা হয় না, তখন কিন্তু ব্যবসায়িক নেতৃত্বের জায়গাটা কিন্তু দুর্বল হয়ে যায়। আমি মনে করি যে ব্যবসায়িক নেতা হবে তাদের যে তার নিজের ব্যবসা ক্ষেত্রে একটা নিজস্ব যোগ্যতা আছে, সেই জায়গায় আমরা পিছিয়ে আছি বলে মনে করি। আমরা এখনো পর্যন্ত যেই 80 দশকের পর থেকে মানে পোশাক খাতের বুস্টআপের পরে পোশাককেই একমাত্র এখন পর্যন্ত ধরা যায় 90%-এর বেশি আমাদের আসছে পোশাক থেকে, বৈদেশিক যে রপ্তানি রয়েছে। তো এই জায়গায় আসলে আমাদেরকে যে ডাইভার্সিফিকেশনের প্রয়োজন রয়েছে, এখন কোন কোন সেক্টরে আসলে কি কি করণীয় রয়েছে? একটা জিনিস স্পষ্ট করতে হবে যে 10 বছর আগে বাংলাদেশ ছিল টেইলারিং কান্ট্রি। বাংলাদেশ কিন্তু এখন শুধু টেইলারিং কান্ট্রি না, আমাদের কিন্তু বিরাট একটা বিবর্তন হয়েছে। আপনি দেখেন একসময় আমরা কাপড় ইম্পোর্ট করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে না, বড় ধরনের আমরা কিন্তু এখন শুধু কাপড় ইম্পোর্ট করে কেটে সেলাই করে গার্মেন্টস বানাই না, আমরা কিন্তু এখন তুলা ইম্পোর্ট করি, তুলা থেকে সুতা করি, সুতা থেকে কাপড় করি, কাপড়কে রং করি, মানে ভ্যালু অ্যাডিশনটা বেড়েছে, আমাদের অনেক বেড়েছে। যে কারণে একেবারে যে আমরা কিছু করে নেই বললে এটা কিন্তু একটা বিবর্তন, এটাকেও কিন্তু আপনি অবশ্যই ইতিবাচকভাবে আমরা দেখতে হবে। আর জিনিস বলতে হবে কি যে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জন্য আমাদের যে রিসোর্সের দরকার, আসলে আমাদের রিসোর্স কত আছে। আপনি বাংলাদেশ তো আর আম কাঁঠাল এক্সপোর্ট করে ট্রেড ব্যালেন্স, আমাদের সক্ষমতার জায়গাগুলো দেখতে হবে। সক্ষমতার জায়গায় আমরা যেভাবে হোক না কেন আমরা কিন্তু একটা অ্যাপারেল অর্থাৎ ক্লদিং ইন্ডাস্ট্রিতে একটা জায়গা করে নিতে পারছি। আমাদের সার্ভিস ইজ ইমপ্রুভিং, আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং ইজ ইমপ্রুভিং। আপনি ডাটাগুলো দেখেন, হয়তো সংখ্যাগুলো অনেক বড় না, লিস্ট কিন্তু লম্বা হয়েছে এবং আগামী প্রজন্ম সেটাকে অনেক দূর টেনে নিয়ে যাবে। আমাদের শিপ ব্রেকিং ইজ, আমাদের শিপ বিল্ডিং ইজ ডুইং এক্সট্রিমলি গুড। আমাদের ফার্মাসিউটিক্যালস এর কথা যদি আপনি বলেন, আমরা ফার্মাসিউটিক্যালস ডুইং এক্সট্রিমলি গুড। আমাদের হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি কিছু ইমপ্রুভ করেছে, আমাদের সার্ভিস ইন্ডাস্ট্রিগুলো কেমন দৃশ্যমান। আমাদের এয়ারলাইন্স গুলোর কথা যদি ভাবেন যে প্রাইভেট এয়ারলাইন্স কতগুলো হয়েছে, আমাদের লিস্ট অফ প্রোডাক্ট এন্ড সার্ভিস ইনক্রিজ হয়েছে। সেটা কোনো ভলিউম হয়তো এখনো বাড়েনি, বাট এই যে লিস্টটাকে ইমপ্রুভ হয়েছে, এটাকে যদি আমরা যদি আগামী 5টা বছর, আমি আবার ঘুরে ফিরে একটা কথা বলবো, রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে তাহলে অনেক লিমিটেশনকে আমরা কাটিয়ে উঠে আমরা আগাতে পারবো। আচ্ছা, আমি যেটা লক্ষ্য করেছি গত এক বছর, 1.5 বছর, 2 বছরে, যে এই সরকারের যে একটা লক্ষ্য রয়েছে যে রাশিয়া, চীন, ভারত, জাপান এদের সাথে একটা ইনভেস্টমেন্ট টাই আপ এর একটা চেষ্টা চলছে এবং অনেক দূর সফল হয়েছে বলে দাবি করছে তারা। এই বিষয়গুলোকে কিভাবে? এটা কিন্তু বাস্তবতা। আপনি দেখেন, আমরা কিন্তু বারবার বলছি আমরা কিন্তু গ্লোবাল ভিলেজ, এটাকে একটা গ্রাম বলতে পারেন পুরো পৃথিবী। এখানে আমাদের অর্থনীতি কিন্তু খুব ছোট অর্থনীতি, কিন্তু আমাদের অর্থনীতি অনেক বেশি ইন্টারেক্টিভ অর্থনীতি, এবং এই ইন্টারেক্টিভ অর্থনীতির কারণে আমাদেরকে কিন্তু এখন পার্শ্ববর্তী কেন দূরের দেশগুলোর সাথে আমাদের বিজনেস টাই আপে যেতে হবে। আমরা অনেক জায়গায় এখন পিছিয়ে আছি, যেটা হচ্ছে যে আমাদের মনে করেন ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলো আমরা এখনো সাকসেসফুলি করতে পারি নাই। সেখানেই রাজনৈতিক এবং ব্যুরোক্রেসির দুর্বলতাটা আছে, এবং এই জায়গাগুলোকে আমরা দৃশ্যমান করতে হবে। আমরা কিন্তু আলোচনায় শুনছি যে চায়নার সাথে হচ্ছে, রাশিয়ার সাথে হচ্ছে, ভারতের সাথে হচ্ছে, কিন্তু
সত্যিকার অর্থে যদি আপনি বলেন ইম্পোর্ট এখনো শুরু হয়নি, ইম্পোর্ট আমরা আমাদের অর্থনীতি পাওয়া শুরু করিনি, বাট আসার বিষয় হচ্ছে যে রাজনীতিবিদরা সেটা অনুধাবন করতে পেরেছেন যে ইন্টারেক্টিভ অর্থনীতিকে আরো বেশি ইন্টারেক্টিভ করে গ্লোবাল ভিলেজে আমার উপস্থিতিটাকে আরো বাড়ানোর জন্য যে প্রক্রিয়া ওনারা কিন্তু শুরু করেছেন। আর বিজনেসম্যান টু পলিসি মেকারদের যে একটা লিঙ্কেজ, সেটা কতটুকু ইমপ্রুভ? এটা অনেক ইমপ্রুভ করেছে। আপনি দেখেন স্পেশালি বর্তমান গভর্নমেন্টের সাথে বিজনেস লিডারদের সাথে কমিউনিকেশন ইজ ডেইলি বেসিস। মানে গত 6-7 বছরে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যখনই আমরা চেষ্টা করেছি সরকারের সর্বোচ্চ জায়গায় যাওয়ার জন্য উইদিন 3-4 আওয়ার্স উই কুড রিচ ইট, এবং এটা কিন্তু একটা আশার বিষয়। রাজনীতিবিদরা কিন্তু এখন আমাদের জন্য গল্পের কোনো ব্যক্তিত্ব না, রাজনীতিবিদরা হচ্ছে আমাদের কাছে এখন মানে দৃশ্যমান বাস্তবতা। আমরা চাইলে ওনাদের কাছে যেতে পারি, বিভিন্ন সমস্যা আপনাদেরকে তাড়াতাড়ি সমাধান করার ব্যবস্থা আমি মনে করি ইনস্ট্যান্টলি করার চেষ্টা করছে। অনেক সময় রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেওয়ার পরে সিদ্ধান্তের এক্সিকিউশনটা ব্যুরোক্রেসিতে চলে যায়। ব্যুরোক্রেসিতে কি আমরা কিছু সমস্যার সমাধান করছি, বাট আমাদের ব্যুরোক্রেসিতেও কিন্তু এখন দৃশ্যমান উন্নতি হচ্ছে। আমি শুধু কাউকে এককভাবে দোষ দিলে হবে না, আমি কিন্তু পজিটিভ অনেক দিক দেখছি। নেগেটিভ দিক নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। আমি ওদিকে না গিয়ে আমাদের এটা দৃশ্যমান চেঞ্জ আপনি দেখতে পারেন যে পলিটিশিয়ানদের সাথে বিজনেসম্যানদের ইন্টারাকশন খুব ভালো হচ্ছে, ডেইলি বেসিস হচ্ছে। ব্যুরোক্রেসির সাথে আমাদের যোগাযোগ অনেক বেড়েছে, ব্যুরোক্রেসিরা অনেক বেশি সাপোর্টিভ, ইয়াং ব্যুরোক্রেটরা। আপনার কথায় আসলে বের হয়ে আসছে যে একটা ইতিবাচক পরিবর্তন আসছে বাংলাদেশের অর্থনৈতিক পরিমণ্ডলে, সেখান থেকে বাংলাদেশ একটি উন্নত। আমি আবার রিপিট করব যে এই ইতিবাচক পরিবর্তনটাকে সাস্টেইনেবল করতে হলে যেটা বেশি জরুরি দরকার সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। আমি আশা করব পলিটিশিয়ানরা সেই দিকটাই। আমি আপনার সাথে আশাবাদী, আবারও কোনো একদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা হবে। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের বাণিজ্য ঘাটতি এবং ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বারের সাবেক সভাপতি সৈয়দ নুরুল ইসলামের সঙ্গে। প্রতি বছর কোটি কোটি টাকা লোকসান দিচ্ছে গাইবান্ধার রংপুর সুগার মিল। এদিকে একদিকে লোকসানের বোঝা বাড়ছে, অন্যদিকে শ্রমিক কর্মচারীরা পড়েছেন বিপাকে। সংশ্লিষ্টরা বলছেন আখের তুলনায় চিনির দাম কম হওয়ার পাশাপাশি আখ সংকটে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মিলটিকে লোকসানের হাত থেকে বাঁচাতে বিকল্প পথ খোঁজা দরকার বলে মনে করছেন শ্রমিক নেতারা। বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদনে। প্রতিষ্ঠার পর কয়েক বছর সামান্য লাভের মুখ দেখলেও লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে রংপুর সুগার মিল। 237 কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে এখন দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠানটি। চলতি অর্থ বছরে রংপুর সুগার মিলের চাকা ঘুরেছে মাত্র 40 দিন। আখ সংকটের কারণে বন্ধ হয়ে যায় মিলটি। মিলের গোডাউনে পড়ে আছে 6,840 মেট্রিক টন অবিকৃত চিনি। মিল বন্ধ হওয়ার সাথে সাথে থমকে দাঁড়ায় কাজ নাই, মজুরি নাই, কানামনা ভিত্তিক শ্রমিকদের জীবনের চাকা। আর সময় মতো বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন শ্রমিক কর্মচারীরা। বোনাস দেওয়ার কথা আছে, বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার কথা আছে, কিন্তু সেটা আমাদেরকে দেয় না। বেতন আমরা ঠিক মতো পাই না, 2 মাস 3 মাসের বেতন বকেয়া পড়ে যায়। আমার প্রায় 26-27 কোটি টাকার চিনি পড়ে আছে। মোলাসেস প্রায় অন্ততপক্ষে 8-9 কোটি টাকার মোলাসেস পড়ে আছে, মোলাসেসও বিক্রি নেই। শ্রমিক নেতারা মনে করেন ধুকে ধুকে বেঁচে থাকা এই প্রতিষ্ঠানটিকে রক্ষায় বিকল্প চিন্তা করা দরকার। শুধু সুগার মিলটি আখের উপর নির্ভর করে থাকলে এই মিলের ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার অন্ধকার। এটাকে গতিশীল করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন এটাকে কো-জেনারেশন করা। এই অবস্থায় কর্তৃপক্ষ শুধু আখই নয়, পাশাপাশি অন্যান্য খাদ্য প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান গড়ে তোলার কথা ভাবছে। কোথায় 37 টাকা চিনি আর 110 টাকা আখ, এটা কোনোদিনও চিনি বিক্রিতে লাভ করা সম্ভব নয়। যার জন্য আমরা পাশাপাশি আখ চাষের সাথে সাথে আমরা মিলের অন্য কিভাবে এটাকে লাভবান করা যায় বা আগানো যায় সে ধরনের চিন্তা ভাবনা আমরা শুরু করেছি। 1955 সালে 1800 একর আবাদি জমির উপর নির্ভর করে 70 একর জায়গায় রংপুর সুগার মিল গড়ে ওঠে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। মেঘনার করাল গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে উত্তর ভোলার প্রাচীন জনপদ রামদাসপুর। অব্যাহত ভাঙনে সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন সেখানকার হাজার হাজার মানুষ। ভিটে বাড়ি সহ সর্বহারা এসব মানুষের এখন ঠিকানা হয়েছে পাশের গ্রামের রাস্তা ও বেড়িবাঁধ। আর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙন রোধে বরাদ্দ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট।
জেলার উত্তরের সীমানার শুরুতেই সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন। প্রমত্তা মেঘনা আর এর শাখা ইলিশা নদী জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে রেখেছে রামদাসপুরের চর সীতারামপুর, হাজিপুর, মজিদপুর, সন্তোষপুর, গণেশপুর ও চর সুলতানি মৌজাকে। গত 2 বছরের ভাঙনে এলাকার প্রায় 15,000 একর ফসলি জমি, 5,000 ঘরবাড়ি সহ বহু প্রাচীন স্থাপনা মেঘনার গর্ভে বিলীন হয়ে গেছে। ভয়াবহ ভাঙনের মুখে রয়েছে চর সুলতানি মৌজাটি। ফলে এখানকার মানুষ ভিটেমাটি হারিয়ে পার্শ্ববর্তী এলাকার রাস্তা ও বাঁধে মানবেতর জীবনযাপন করছেন। আমার ঘরের লগে নদী, এখন আমি দানা বানা গাড়ি আমি যে ঘর কই সরাইমু এরকম কোনো লাইনও আমার নাই। এখন ছেলে সন্তান নিয়ে রাস্তার পাশে যাবো, কি করুম? মেন্দিকে যন্ত্রণা যদি এটা তো ঠেক দিত, তো আমরা যেটুকু আসলে এরকমের মধ্যে বসবাস করে আসলে খেতাম হতাম। সরকারের কোনো ব্যবস্থা নেয় না, আর আমগো থাকার কোনো জায়গাও নাই। আবার নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে বেঁচে থাকার তাগিদে অনেকে পাড়ি জমিয়েছেন পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলায়। 4-5 ভাঙা দিছে, ওনার কিনুনি আমাকে কোনো শক্তি আমাকে নাই, আর কোনো স্থান নাই। এখন আমরা লক্ষ্মীপুর যাইতেছি। এলাকার হাজার হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছে উল্লেখ করে তাদের পুনর্বাসনের দাবি জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। সরকার পুনর্বাসনের ব্যবস্থা করে তাদেরকে একটি মাথা গোঁজা ঠাঁই করে দিবেন, তা না হলে এই সমাজে নানা রকম অপরাধের অবক্ষয়ের সৃষ্টি হতে পারে। আর পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা জানালেন, ভাঙন রোধে বরাদ্দ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। সব দ্বীপে যে কোনো প্রতিরক্ষামূলক কাজ করতে হলে ফিজিবিলিটি স্টাডির প্রয়োজন আছে। ফিজিবিলিটি স্টাডি ছাড়া এই সমস্ত বিচ্ছিন্নভাবে কোনো জায়গাতে আমরা প্রতিরক্ষামূলক কাজ করতে পারবো না। করলে পরে তার একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে, সেটা বিবেচনা করে দেখা যেতে পারে যদি প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া যায়। রাজাপুর ইউনিয়নে 36,000 মানুষের বাস, এর মধ্যে ভাঙনের শিকার প্রায় 10,000 মানুষ। সময় সংবাদ, ভোলা। কর ফাঁকিতে সহায়তা করায় কর অঞ্চল 5-এর সহকারী কর কমিশনার জাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার কর অঞ্চল 5-এর 103 নম্বর সার্কেলে তদন্তকালে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ এ দুর্নীতির প্রমাণ পায়। এনবিআর সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম গ্রাহকের সম্পদ বিবরণী তৈরিতে সহায়তার মাধ্যমে কর ফাঁকির সুযোগ করে দিয়েছেন। এরপর এনবিআরের পক্ষ থেকে তাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়। এনবিআরের ইতিহাসে কোনো কর্মকর্তাকে দুর্নীতির কারণে তাৎক্ষণিক শাস্তি দেওয়ার ঘটনা এটাই প্রথম। বর্তমানে দেশে 7 লাখেরও বেশি মানুষ ইন্টারনেট ভিত্তিক কর্মসংস্থানের সাথে জড়িত বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সোমবার রাজধানীর একটি হোটেলে 5 থেকে 11 সেপ্টেম্বর সপ্তাহব্যাপী বাংলাদেশ ইন্টারনেট উইক 2015 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় 2018 সালের মধ্যে দেশের 50% জনগোষ্ঠী ইন্টারনেটের আওতায় আসবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি দাবি করেন, আগামীতে ভারতে 10 জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করলেও দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা কোনো সমস্যায় পড়বে না। আমাদের লক্ষ্য আমরা নির্ধারণ করেছি যে 2021 সালের মধ্যে 50% ব্রডব্যান্ড কানেক্টিভিটি এবং 100% মানুষকে আমরা ইন্টারনেটের সেবার আনতে চাই। 10 জিবিপিএস আমাদের এক্সপোর্ট করার জন্য চুক্তি হয়েছে। এখানে 10 জিবিপিএস দিলেও আমাদের ব্যান্ডউইথের কোনোই ঘাটতি থাকবে না, কারণ 16 সালের প্রথম দিকেই দ্বিতীয় সেগমেন্ট কেবল সেমিউ 5-এ আমরা যুক্ত হব, যেখানে আমরা নতুন করে আরো 1300 জিবিপিএস আমরা ব্যান্ডউইথ পাবো। ব্যক্তি খাতের যে কোনো উন্নয়ন কাজে বর্তমান সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সোমবার গুলশানের একটি হোটেলে বাংলাদেশ ও থাইল্যান্ডের দুটি কোম্পানির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। চুক্তিটির মাধ্যমে বাংলাদেশের আফরোজ শিপিং লাইনের 8 তলা বিশিষ্ট বিলাসবহুল যাত্রীবাহী জাহাজে অত্যাধুনিক সেবা নিশ্চিত করবে থাইল্যান্ডের সিয়াম গ্রুপ। আফরোজ শিপিং এর ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম চৌধুরী ও সিয়াম গ্রুপের পরিচালক তানাফুল চাওপাখনাম চুক্তিপত্রে স্বাক্ষর করেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হতে যাচ্ছে রবি স্মার্টফোন ও ট্যাব এক্সপো 2015। আগামী বৃহস্পতিবার 3 দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকার। প্রদর্শনীতে মোবাইল ফোন নির্মাতা কয়েকটি কোম্পানি তাদের নতুন মডেলের ফোনের মোড়ক উন্মোচন করবে বলে জানানো হয়েছে। প্রদর্শনী চলবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত।
সপ্তম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন আর্কিটেকচার প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে সোমবার রাজধানীর গুলশানে। এ উপলক্ষে বার্জার পেইন্টস লিমিটেড ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টসের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন আয়োজকরা। এ সময় উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরী ও জেনারেল ম্যানেজার AKM সাদেক নেওয়াজ সহ অন্যান্যরা। 4 দিনের ক্যাম্পেইন সহ দ্য গ্লোবার্ট রোড শো অ্যান্ড সামিট নামে একটি রোড শো শেষ হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির স্বয়ংক্রিয় ব্যাটারি ব্যবহারের সচেতনতা এবং উপকারিতা তুলে ধরতে এই রোড শোটির আয়োজন করে রহিম আফরোজ ব্যাটারি লিমিটেড। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহিম আফরোজ গ্রুপের চেয়ারম্যান আফরোজ রহিম। রেমিটেন্স পাঠাতে উন্নততর সেবার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশিদের প্রথম বেসরকারি প্রতিষ্ঠান প্লাস্টিড এক্সপ্রেসকে সেরা রেমিটেন্স প্রেরণকারী পুরস্কারে ভূষিত করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের গরমেট রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে প্লাস্টিড এক্সপ্রেসের কর্ণধার ডক্টর কামাল আহমেদ এ খবর জানিয়ে বলেন, প্রায় 20টি ব্যাংকের মাধ্যমে প্লাস্টিড বাংলাদেশে প্রবাসীদের রেমিটেন্স নিরাপদে ও বিশ্বস্ততার সঙ্গে পাঠিয়ে থাকে। ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে প্লাস্টিড আস্থা অর্জন করেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক মোহাম্মদ মহসিন ও CFO হারুনুর রশিদ। বিশ্ব অর্থনীতির ছন্দপতনের ধকলে চলতি বছরের অর্ধেকটা পেরিয়ে গেলেও এখনও গতি ফেরেনি চীনা অর্থনীতিতে। আশঙ্কাজনক হারে রপ্তানি কমে যাওয়া আর উৎপাদন খাতের ধীরগতির কারণে অর্থনীতির হাল সামলাতে এখন হিমশিম খাচ্ছে চীন সরকার। এমন পরিস্থিতিতে সরকারকে আবারও সুদের হার কমানো সহ বিভিন্ন আর্থিক প্রণোদনা ও সংস্কার কর্মসূচি চালুর তাগিদ দিয়েছেন বাজার বিশ্লেষকরা। অর্থনীতিতে গতি ফেরাতে গেল বছরের নভেম্বরের পর এখনো পর্যন্ত 4 দফায় সুদের হার কমিয়েছে সেন্ট্রাল ব্যাংক অব চায়না। কিন্তু দ্বিতীয় প্রান্তিকেও 7% প্রবৃদ্ধি ছাড়িয়ে যেতে পারেনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। আর এর কারণ হিসেবে দেশটির আবাসন শিল্পে মন্দা ও ধীর গতির উৎপাদন খাতকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। চীন বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজার হলেও দেশটির আয় অনেকটাই রফতানি নির্ভর। অথচ গেল জুলাইয়ে তাদের রফতানি কমেছে 8.3%, যা গেল 4 মাসের মধ্যে সবচেয়ে বড় পতন। এদিকে ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 1.6%, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এখনো 1.4% কম। গেল 5 বছর ধরেই বৈশ্বিক প্রবৃদ্ধির 2/3 আসছে চীনের অর্থনীতি থেকে, কিন্তু এখন তাদের অর্থনীতি ধীরগতির হয়ে পড়ছে। অন্যদিকে ব্রাজিল ও রাশিয়া যদি অর্থনৈতিক মন্দায় পড়ে, তাহলে পণ্য রপ্তানির আরো 2টি বড় বাজার হারাতে হবে চীনকে। এমন পরিস্থিতিতে দেশটির অর্থনীতিতে সরকারের বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাড়ানো জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও কারখানায় উৎপাদনের হার, বিনিয়োগ ও অভ্যন্তরীণ ব্যয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। চীন এরই মধ্যে বেশ কয়েকবার সুদের হার কমিয়েছে, তবে অর্থনীতির গতি বাড়াতে কেবল এটি যথেষ্ট নয়, রপ্তানির নতুন বাজারও খুঁজে বের করতে হবে চীনকে। এদিকে যুক্তরাষ্ট্রের বাজার চাহিদাকে কাজে লাগিয়ে বছরের শেষ দিকে রপ্তানি খাত চাঙা হওয়ার পূর্বাভাস দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। এজি মাহমুদ, সময় সংবাদ। সেপ্টেম্বরে চীনের বাজারে 100 ইউয়ানের নতুন নোট ছাড়তে যাচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না। সোমবার এক বিবৃতিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই নোটগুলোর জাল নোট তৈরি করা অনেক বেশি কঠিন হবে, কারণ এই নোটগুলোকে মেশিন খুব সহজেই চিনে নিতে পারে। এর আগে 2005 সালে 100 ইউয়ানের নোট পরিবর্তন করা হয়েছিল। পুরনো নোটের সাথে পার্থক্য হচ্ছে নতুন নোটগুলোতে নিরাপত্তাজনিত ফিচার এবং রঙের সংযোজন করা হয়েছে। নতুন নোট বাজারে আসার পরও পুরনো নোটগুলোর ব্যবহার চলতে থাকবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। চীনের সীমান্তবর্তী শহরগুলোতে এখন থেকে ডলারের পরিবর্তে রুবল ব্যবহার করা হবে বলে নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে সীমান্তবর্তী হেইলংজিয়াং প্রদেশের সুইফেনহে শহরে ডলারের পরিবর্তে সরাসরি রুবল এবং ইউয়ানের লেনদেন করা যাবে। মূলত রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারে এবং পর্যটন ব্যবসার প্রসারেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। চীনের এ অঞ্চলে ভ্রমণে আসলে এখন থেকে রুবলই লেনদেন করতে পারবেন রুশ পর্যটকরা। চলতি বছরের প্রথম 6 মাসে চীন রাশিয়ার বাণিজ্যের পরিমাণ $132 কোটি পৌঁছেছে। এরপর এ শহরের শপিং মল,
হোটেল এবং রেস্টুরেন্টগুলোতেও একইভাবে লেনদেন কার্যক্রম চালু করবে চীনা সরকার। বিশ্বের বৃহত্তম বহুজাতিক প্রতিষ্ঠানগুলো এখন শিক্ষানবিশদের কাজের সুযোগ করে দিচ্ছে। সম্প্রতি চার্টার্ড ইন্স্যুরেন্স অব পার্সোনাল অ্যান্ড ডেভেলপমেন্ট CIPDর এক গবেষণায় দেখা গেছে বিশ্বের অন্তত 1000 কোম্পানি অভিজ্ঞ কর্মজীবীদের তুলনায় শিক্ষানবিশদের নিয়োগে প্রাধান্য দিচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের উৎপাদন খাতে চাঙ্গা হওয়ায় ঘুরে দাঁড়াচ্ছে চাকরির বাজারও। এ সুযোগে তরুণদের বেকারত্বের হার কমানোর পাশাপাশি তাদের অভিজ্ঞতা বাড়াতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত বিশ্লেষকদের। দর্শক, এবারে জানিয়ে দিব দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তে লেনদেন পরিস্থিতি। যোগ দিচ্ছি DSEBD.org-তে, ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট। যেটা দেখা যাচ্ছে যে আমরা গতকালকে লক্ষ্য করেছিলাম দিন শেষে কিন্তু ডিএসসির যে প্রধান সূচক DSEX 28 পয়েন্ট সূচক হারিয়েছিল এবং লেনদেন কিন্তু অনেকটাই ধীরগতির ছিল। 660 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড গতকালকে লেনদেন হয়েছিল, যেটা কয়েকদিন আগের সপ্তাহেই কিন্তু দেখছিলাম যে আমরা 900 কোটি টাকা ছাড়িয়েছিল। আজকেও একই রকম অবস্থা, একটু ওঠানামার মধ্য দিয়ে লেনদেন এগিয়ে চলেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং ডিএসসির যে প্রধান সূচক DSEX তেমন কোনো পরিবর্তন এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না, যদিও নেতিবাচক অর্থাৎ ডাউনওয়ার্ড রয়েছে সূচক। 0.76 সূচক কমেছে, যদিও পয়েন্টে কোনো পরিবর্তন হয়নি। 4814 পয়েন্টে অবস্থান করছে ডিএসসির প্রধান সূচক DSEX এবং ডিএসসি সরিয়া সূচক 1.61 বেড়ে 1190 পয়েন্টে দাঁড়িয়েছে। 1868 পয়েন্টে রয়েছে ডিএসসির যে বাছাই সূচক DSEX। এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ কিন্তু ধীরগতিরই রয়েছে এবং লেনদেন হয়েছে 161 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 120টির, কমেছে 112টির এবং অপরিবর্তিত রয়েছে 66টি প্রতিষ্ঠানের। যদি টপ 20-র অবস্থা আপনাদেরকে জানিয়ে দিই, সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে টপ 20-তে একদম প্রথম স্থান অবস্থানে করছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড EPZDCL অবস্থান করছে 162 টাকা 80 পয়সা সবশেষ দর নিয়ে 1 নম্বরে। 165 টাকা পর্যন্ত আজকে লেনদেন হয়েছে এবং গতকালকে লেনদেন শেষ করেছিল EPZDCL 163 টাকা 40 পয়সায়। ইসলামী ব্যাংকে কিন্তু দর আমরা গত 2 সপ্তাহে দেখেছি হঠাৎ করে দরের ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করেছিলাম। 16 টাকা 16 টাকা 50 পয়সার মতো অবস্থান থেকে তারা কিন্তু একসময় 28 টাকা পার করেছিল। এখন অবশ্য কিছুটা কমে এসে ইসলামী ব্যাংক অবস্থান করছে টপ 20-র 2 নম্বরে। 26 টাকা 30 পয়সায় লেনদেন হচ্ছে, 26 টাকা 50 পয়সা পর্যন্ত আজকে লেনদেন হয়েছে। ফার কেমিক্যাল অবস্থান করছে টপ 20-র 3 নম্বরে। ফার কেমিক্যাল লেনদেন হচ্ছে 56 টাকা 10 পয়সায়। বেঙ্গল উইন্ডসর লিমিটেড অবস্থান করছে 4 নম্বরে, 81 টাকা 70 পয়সা লেনদেন হচ্ছে। সিভিও পেট্রো রিফাইনারি অবস্থান করছে 5 নম্বরে, লেনদেন হচ্ছে সিভিও পেট্রো রিফাইনারির 435 টাকায়। বিবিএস অবস্থান করছে 6 নম্বরে, 52 টাকা 50 পয়সায় লেনদেন মূল্য দেখা যাচ্ছে। এমআইএল রয়েল অবস্থান করছে 7 নম্বরে, 42 টাকা 70 পয়সায় লেনদেন হচ্ছে। অ্যাপোলো ইস্পাত অবস্থান করছে 8 নম্বরে, লেনদেন মূল্য যেটা লক্ষ্য করা যাচ্ছে 23 টাকা 40 পয়সা। আরএসআরএম স্টিল অবস্থান করছে 9 নম্বরে, 62 টাকা 50 পয়সা লেনদেন হচ্ছে। আর্গন ডেনিম অবস্থান করছে বস্ত্র খাতের প্রতিষ্ঠানটি 10 নম্বরে টপ 20-তে। তো দর্শক, মোটামুটি এই ছিল এখন পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জের সবশেষ খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। 71-এ মানবতা বিরোধী অপরাধ মামলায় বাগেরহাটের সিরাজ মাস্টার ও খান আকরামের মামলার রায় পড়া চলছে। গণহত্যা ও লুণ্ঠন সহ 7টি অভিযোগ। গেল অর্থ বছর থেকেই বাড়ছে দেশের বাণিজ্য ঘাটতি। ইউরোর পতনকে দায়ী করছে বাংলাদেশ ব্যাংক। রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলছেন অর্থনীতিবিদরা। প্রতি বছর কোটি কোটি টাকা লোকসানে গাইবান্ধার রংপুর সুগার মিল। শ্রমিক কর্মচারীরা বিপাকে, বিকল্প পথ খোঁজার দাবি শ্রমিক নেতাদের। এবং মেঘনার গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে ভোলার প্রাচীন জনপদ রামদাসপুর। হাজার হাজার মানুষের আশ্রয়, রাস্তা ও বেড়িবাঁধে। বরাদ্দ পেলে ব্যবস্থার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড।
এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়।